আগামী সোমবার সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তথ্য জানা গেছে। তথ্যমতে সোমবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এরই মধ্যে এই নিয়ে প্রস্তুতি হয়েছে। এমপিদের শপথ গ্রহণের পর ওই দিন বিকেলেই রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে হাজির হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তারেক রহমান বলেন, জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শাহজাহান আলী মনোয়ারের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার একদিন পর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কথাও স্মরণ করেন তিনি। তারেক রহমান বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বিএনপিকে বিজয়ী করেছে তার মর্যাদা রক্ষা করা হবে। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, এই জন্য নির্বাচন উত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। ৭১ থেকে ২৪ পর্যন্ত স্বাধিকার আদায়ের আন্দোলনে যারা জীবন বাজি রেখেছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করার আশ্বাস দেন তারেক রহমান। ৩১ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন চলবে তার নিজস্ব গতিতে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়ম। সকল রাজনৈতিক বিভেদ ভুলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকা রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাকি ঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব। দুর্নীতি ও অনিয়মের লাগাম টেনে ধরে কল্যাণকর রাষ্ট্র গঠনে সচেষ্ট থাকবেন বলেও উল্লেখ করেন বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জাতিকে ধন্যবাদ জানাতে দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সংবাদ সম্মেলন পরিণত হয় মিলন মেলায়, যেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে হাসিমুখে ব্যক্তিগতভাবে মতবিনিময় করেন সাংবাদিকদের সঙ্গেও। আর এ সময় মাই টিভির সাথে আলাপকালে তারা একদিকে যেমন জানান সরকারের সম্ভাব্য কাঠামোর কথা, তেমনি তুলে ধরেন ঐক্যবদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। মাহবুব সৈকতের রিপোর্ট। বিজয়ীর বেশে আসলেন মহানায়ক। লাল গালিচার উপর দিয়ে সুস্থিরভাবে সম্মেলনস্থলে প্রবেশ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দেশের মানুষ তার এবং জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখায় শুকরিয়া আদায় করলেন মহান রবের আর শোনালেন অভয় বাণী। আলহামদুলিল্লাহ, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রতীক্ষিত এই সময়ের জন্যে অসংখ্য প্রাণের আত্মত্যাগের কথা স্মরণ করে আপ্লুত হলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা এবং সদ্য নির্বাচনের সংসদ সদস্য হিসাবে বিজয়ীরা। আমরা অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আর বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার বিএনপিকে যে আল্লাহ পাক এইভাবে নিয়ে আসছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতি তার উপরে নির্ভর করেছেন, তার নেতৃত্বের উপর আস্থা অর্জন করেছেন। এর থেকে তো আনন্দের খুশি আর হতে পারে না। আমরা অনেক আনন্দিত। অবশ্যই আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই। মন্ত্রিপরিষদে নবীন এবং প্রবীণের সমন্বয়ে দেশ গড়ার কথা জানালেন সংবাদ সম্মেলনে আসা বিএনপি নেতারা। জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, ৭১-এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ এবং ২৪-এর জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি। এবং সামনে ভবিষ্যতে আমাদের নেতা বলেছেন রুল অফ ল স্টাবলিশ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত রাখা, দুর্নীতি শক্ত হাতে দমন করা। দায়িত্ব এলে পালনে সর্বাত্মক চেষ্টার কথা জানালেন নবীন এবং বর্ষিয়ান রাজনীতিবিদরা। এখন এই চমকের কথা বলা যাবে না, তবে নতুন পরিবর্তনের চমক তো দেখা যাবেই। যেভাবে আমরা প্যানেল দিয়েছি, মনোনয়ন দিয়েছি, সেই ব্যক্তিগুলোকে কি কাদেরকে দিয়েছি? এখানে বৃদ্ধ ছিল, অভিজ্ঞ ছিল, সাহসী ছিল, ত্যাগী ছিল এবং সেইভাবে তরুণ ছিল, সেইভাবেই কিন্তু নির্বাচিত হয়েছে এবং ক্যাবিনেটের সেটারই প্রতিফলন হবে। এখানে আমাদের দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমি প্রস্তুত আছি। এখন এটা যদি আল্লাহ যদি আমাদের কপালে লিখে থাকে যে মানুষের খেদমত করার জন্য, সেবা করার জন্য জাতির, তাহলে মন্ত্রী করলেও খুশি, না করলেও খুশি। জনগণের মন আমরা জয় করতে পেরে জয়লাভ করেছি। বাকি সিদ্ধান্ত পরবর্তীতে দল নেবে। এই নতুন তো কিছু হবেই, কেন পরিবর্তনের পক্ষেই তো সবাই রায় দিয়েছে। বিরোধী দল সহ সকলকে নিয়েই জনগণের ভালোবাসার প্রতিদান সেবার মাধ্যমে দিতে চান বিজয়ী দলের নেতা এবং সংসদ সদস্যরা। বিরোধী দল যদি দায়িত্বশীল হয়, দায়িত্ব পালন করবে আশা করি। আমারও আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে, এই জন্য আমরা সবাই প্রস্তুত তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। বিজয়ী হওয়ার 2 দিনের মাথায় দেশবাসীর সামনে হাজির হলেন তারেক রহমান। বললেন আগামী দিনের ভিশন কি, প্রতিশ্রুতি দিলেন ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনা করার, এক্ষেত্রে সাহায্য চাইলেন বিরোধী দলেরও। পাশাপাশি আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিএনপির নেতা এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারাও বললেন দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং ইশতেহার অনুযায়ী তৃণমূলের জন্য কাজ করবেন তারা, যেন আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে না পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং জানায় আগামীকাল সন্ধ্যা 7টায় তারেক রহমান জামাতের আমিরের বাসায় যাবেন, এরপর রাত 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জানা গেছে তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য দৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে টেলিফোনে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে শুভেচ্ছা ও শুভকামনা জানান। এছাড়া নির্বাচনের সার্বিক সহযোগিতা ও সফল অংশগ্রহণের জন্য জামাত আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেছেন, গণভোটের ফলাফল থেকে এটি স্পষ্ট হয়েছে যে জনগণ আর পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 17 ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। জনগণ আর পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না, তা গণভোটের ফলাফল থেকেই স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করে নির্বাচিত সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আশা করি যে তারা একইভাবে যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্যপদ লাভ করছেন, সবগুলো দল যাদের প্রতিনিধি, তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবেন। এটাই আমাদের প্রত্যাশা। 17 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। তবে নতুন সরকারকে কে শপথ পাঠ করাবেন তা নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানান শফিকুল আলম। সব শপথ এর মধ্যে হয়ে যাবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। 17 তারিখের মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের যিনি নেতা হবেন তিনি রাষ্ট্রপতির কাছে অবহিত করলে প্রধানমন্ত্রী পদ জন্য রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেবেন। এরপর নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন সেটা সংসদ সচিবালয়ের দায়িত্ব জানিয়ে তিনি বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকারের মনোনীত কিংবা প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও সংসদের শপথ পড়াতে পারেন। এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে আশা করছি। স্পিকার কেউ আছেন আপনার মধ্যে, এতে সংসদ ভেঙে দেওয়া আছে, সুতরাং স্পিকার থাকার কথা না। তারপরে সংবিধানে এই সংক্রান্ত একটা বিধান আছে যে পরবর্তীকালে সংসদ সংক্রান্ত কোনো কাজ যদি পড়ে বা কাজ যদি হয় তাহলে ওই পুরনো স্পিকারকে ওই স্পিকার হিসেবে ধরে নেওয়া হয় ওই পারপাজের জন্য। 30টি আসনে ভোট পুনঃগণনা ও ওই আসনে এমপি হিসেবে কাউকে শপথ না পড়াতে ইসির কাছে লিখিত আবেদন করেছে জামাতে ইসলামী। এতে অভিযোগ করা হয়, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে, হামলার শিকার হচ্ছে নারী কর্মীরাও। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। ভোটে কারচুপি, অনিয়ম, জালিয়াতির নানান অভিযোগ নিয়ে সন্ধ্যায় মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামাত ইসলামী। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের আশা করলেও কারচুপির মাধ্যমে অপর পক্ষকে জিতিয়ে দেওয়া হয়েছে। 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, সমাজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল।
অথচ আরও কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে। এই ধরনের চরমভাবে পক্ষপাতদুষ্ট কিছু আচরণ হয়েছে। এ সময় দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, সুপরিকল্পিতভাবে প্রার্থীদের পরাজিত করা হয়েছে। 30টি আসন, যেখানে 5,000 থেকে 10,000 এই ভোটের ব্যবধানে সেখানে নানা রকম অনিয়ম হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের দিয়ে সেখানে পুনঃ ভোট গণনার জন্য আবেদন করা হয়েছে। ফলাফল স্থগিত রেখে এবং পুনঃ গণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ঢাকা 6 আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান অভিযোগ করেন, তার আসনে ভোট গণনা শেষ হওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে। আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, তারা ব্যবস্থা নেয় নাই। এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এসব অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত শপথসহ সব স্থগিত রাখার দাবি জানিয়েছে জামাত। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সামগ্রিক নির্বাচনের পর সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ভিন্ন রাজনৈতিক মতের কারণে নিরীহ নাগরিক, ভোটার এবং বিভিন্ন দলের সমর্থকদের উপর হামলার ঘটনা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট কোনো লাইসেন্স নয়, বরং এটি আইনশৃঙ্খলা ও সবার নিরাপত্তা নিশ্চিত করার শর্তযুক্ত দায়িত্ব। এর আগে গতরাতে এক ফেসবুক বার্তায় জামাত আমির নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দেন। নির্বাচনের পরেও 11 দলীয় ঐক্যজোট সংসদের বাইরে একসাথে কাজ করবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাতে বাংলাদেশ জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনী সূক্ষ্ম কারচুপি হয়েছে। রাতের আধারে ইসি গেজেট প্রকাশ করেছে। 11 দলের যেসব আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইসিকে সেসব আসনে ভোটপূর্ণ গণনার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, জামাতের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা হচ্ছে। অন্ধকার যুগের হত্যার রাজনীতি জামাত ইসলামী চায় না। একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ, সুন্দর সমাজ গড়ে উঠবে, এই প্রত্যাশা নিয়েই তো আমরা জুলাই বিপ্লবে সবাই শরিক ছিলাম। এই নির্বাচনে জুলাইয়ের যে ঐক্যমত কমিশনের সর্বত্র আমরা কমিটমেন্ট দিয়েছি। এই পুরনো দাসের সেই অন্ধকার যুগের রাজনীতিকে যদি আমরা পলিটিক্যাল এই কালচার থেকে, অপকালচার থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে নির্বাচন পরবর্তীতে দেশ গড়ার অঙ্গীকার একটা অর্থহীন হয়ে দাঁড়াবে। সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি। তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 300টি আসনের মধ্যে 299টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনে ফলাফল স্থগিত রাখা হয়। প্রাপ্ত 297টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এবার আনুষ্ঠানিকতা শেষে 297 আসনের গেজেট ঘোষণা করল ইসি। এবারে নির্বাচনে 299 আসনের মধ্যে 297 আসনের ফলাফলে বিএনপি পেয়েছে 209টি আসন। দলটির মিত্র গণ অধিকার পরিষদ, বিজেপি, গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। জামাত ইসলামী এককভাবে পেয়েছে 68টি আসন। দলটি নির্বাচনী জোটের সঙ্গী এনসিপি পেয়েছে 6টি আসন, আর আরেক জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন। খেলাফত মজলিস পেয়েছে 1টি আসন। এছাড়াও ইসলামী আন্দোলন 1টি এবং 6টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন চলাকালে 850টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে ইউরোপীয় ইউনিয়ন, এমন তথ্য জানিয়েছে ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাপস। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, 2008 সালের পর এই নির্বাচন সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। বলেন, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এবারের নির্বাচন গ্রহণযোগ্য ছিল, যা গণতন্ত্রের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ রাখবে। Also on participation, and this is the answer to your question, is whether the all relevant groups in society. দর্শক, এবার বসন্ত ও ভালোবাসা দিবসের খবর। বাংলা ঋতুচক্রের বসন্ত আর বিশ্বজুড়ে পালিত ভালোবাসা দিবস যখন একই দিনে মিলে যায়, তখন আবেগের মাত্রা ছুঁয়ে যায় নতুন উচ্চতায়। ফাল্গুনের রং আর ভালোবাসা দিবসের লাল গোলাপ মিলিয়ে তৈরি হয় নতুন এক সংস্কৃতি। বসন্ত ও প্রেম বাঙালি সাহিত্যেরও এক চিরন্তন বিষয়। আরও জানাচ্ছেন জাহেদ আহমেদ বাবু। নবজাগরণে বিকশিত হয়ে এলো ঋতুরাজ বসন্ত। এবছরও ফাল্গুন আর ভালোবাসা দিবস এসেছে একই সাথে, যে কারণে ভালোবাসা আর ফাগুন মিলেমিশে একাকার। বিশেষ এই দিন দুটির সম্মেলনে হাজারো মানুষের পদচারণায় মুখরিত বসন্তের ঢেউ যেন আসতে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর চারুকলার আশপাশ এলাকা। দুইটা অনুষ্ঠান একসাথে হওয়াতে, মানে দুইটা দিবস একসাথে হওয়াতে আরও বেশি ভালো লাগছে। পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে, দুইটা দু ধরনের হলেও আমার মনে হয় দুইটা একই সূত্রে গাঁথা। বসন্ত উৎসব হচ্ছে আমাদের কালচার, অনেক বছর ধরে আমরা স্পেশালি নারীদের জন্য এটা খুবই স্পেশাল একটা দিন। আজকে যেমন বসন্ত তো প্রতি বছরই আমাদের ঘোরা হয়, খালামণিকে নিয়ে প্রতি বছরই শাড়ি পরে উদযাপন করা হয়। ঋতুরাজ বসন্ত বরণে নগরীর তরুণ তরুণীরা জানান, বাঙালির বিজয়গাথা ফাগুনের পরশে তারুণ্যের জয়গান গাওয়ার এখনই সময়। আসলে এটা সেলিব্রেশনের থেকে আমাদের রাইটসটা থাকবে কিনা সেটা হলো বেশি মানে নিয়ে আমরা নারীরা চিন্তায় ছিল। রিল্যাক্সড ফিল করতেছি যে আমরা হলো বের হতে পেরেছি, আবার আমরা সেলিব্রেট করতে পেরেছি। কারণ ফাগুন ভালোবাসা দিবস মিলে খুব ভালো লাগে ঘোরাঘুরি করতে, ফ্যামিলি হোক সেকেন্ড মানুষ হোক সবার সাথে ঘুরতে খুব ভালো লাগে। আর তারুণ্যের ফলগু ধরায় বিকশিত হয়ে বিশ্ব ভালোবাসা দিবসে সবাই যেন বয়সের সীমারেখা ভুলে গিয়ে নতুন রূপে আবিষ্কার করতে চান। বিশ্ব ভালোবাসা দিবসে আমরা ঘুরতে পেরেছি, হাজব্যান্ড ওয়াইফ মিলে আজকে অনেক আনন্দ করব। অনেক ভালো লাগছে, আজকে আমার ওয়াইফকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরাচ্ছি। বসন্তের আরেক নাম তারুণ্যের জয়যাত্রা। বিশ্ব ভালোবাসা দিবসের মাঝে এবারের বসন্তে এসেছে এক নবচেতনায়, তাই তারুণ্যের জয়গানে মুখরিত রাজধানী। বসন্তের শুভ লগ্নে বাঙালির বিজয়গাথা নতুন করে রচিত হোক, এমনটাই প্রত্যাশা নতুন প্রজন্মের তরুণ তরুণীদের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। শনিবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় বলে জানা গেছে। এ সময় আহত হন আরও 3 জন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত 2 জনের পরিচয় মিলেছে। তারা হলেন সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ওপর ধুমিয়া হাতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আলামিন এবং শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে জেহাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার সদর ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এমন ঘটনা ঘটে। 4 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল আওয়াল জানান, শনিবার ভোর রাতে কে বা কারা বিএনপির কার্যালয়ে জানালার গ্লাস ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বসির উদ্দিন বাচ্চু বলেন, নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়ার বিজয়কে যারা মেনে নিতে পারেনি তারাই এই হামলায় জড়িত থাকতে পারে। তবে হামলাকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা বিএনপির লোকজনকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। পবিত্র রমজান মাস শুরু হতে আর বাকি কয়েকদিন।
এর মধ্যেই রোজার অন্যতম পণ্য খেজুরের দাম বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ধরনভেদে খেজুরের দাম প্রতি কেজি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি আগের তুলনায় দাম বেড়েছে গরুর মাংস, কয়েক ধরনের মাছ ও ফলের। তবে ছোলা, ডাল, চিনি প্রভৃতি পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। শবনম অবনীর রিপোর্ট। নির্বাচনকে ঘিরে টানা 4 দিনের সরকারি ছুটি শেষে রাজধানীর বাজারগুলোতে ফিরেছে চাঞ্চল্য, তবে কমেনি দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা, শিম বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজি, টমেটো 70 টাকা, পেঁপে 40 টাকা কেজি, লাউ 80 থেকে 100 টাকা, ফুলকপি 40 থেকে 50 টাকা পিস। দামের দিক থেকে আমার টমেটোটা গত সপ্তাহের মতোই মনে হয়েছে, বেগুনটা বেশি মনে হয়েছে, আর সিমটাও বেশি। ডিমের লালটা হয়েছে 110 ডজন, আর সাদাটা হয়েছে 100 টাকা। কিছু বেড়েছে, কিছু আগের মতো আছে। ভোটের পরে খুব বেড়েছে, কাঁচা মরিচ খুব বেড়েছে। না, এখন খেজুর আপাতত আগের দামে আছে, কিছুটা আপনার 10-20 টাকা বাড়ছে, তবে আগের মতোই আছে, এখনো বাজার নিয়ন্ত্রণে আছে। 56 থেকে 58, সেটা হয়ে গেছে আপনার 54-55 টাকা। তারপরে মিনিকেট আপনার ওই আগের মতোই আছে। তারপরে আপনার নাজিশাল আছে 70 থেকে আরম্ভ করিয়া 85 টাকা পর্যন্ত কোয়ালিটি বেঁধে। মাংসের বাজারে গরু ও খাসির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মুরগির দাম। ব্রয়লার 180 টাকা, সোনালী 290 থেকে 300 টাকা কেজি। মাছের বাজারে রুই কাতলা 250 থেকে 300 টাকা, তেলাপিয়া 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন সরকার বাজারের সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনবে, এমন প্রত্যাশা ক্রেতাদের। অন্যান্য সময়ের চেয়ে এটা রমজান মাসে একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু বাজারের দরটা একটু বৃদ্ধি। নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি যে আগামীর এই প্রধানমন্ত্রী আমাদের এই সাধারণ মানুষের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখবেন, বাজার দর নিয়ন্ত্রণ রাখবেন। এছাড়া রমজানের অন্যতম পণ্য খেজুরের দাম বাড়তে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে ধরনভেদে খেজুরের দাম প্রতি কেজি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।